তো দেখো, নমস্কার। আজকে আমি স্টার্ট করছি হাইড্রোকার্বন, অর্থাৎ আগের দিন যতদূর পড়িয়েছিলাম জৈব রসায়ন অর্গানিকের জৈব রসায়নের তো পড়িয়েছিলাম, তার হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস 2। একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু আশা করি আমি এই চ্যাপ্টারটা তোদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে। একটু ব্যস্ততার মধ্যে আছি, বুঝতেই পারছিস। তো সেই কারণে আজকে যেখান থেকে স্টার্ট করছি ক্যাটিনেশনের পর থেকে, ঠিক আছে। ইজি চ্যাপ্টার, শুধু বলবো একটাই জিনিস বলবো যে একটু নোট করার জন্য হাতের কাছে একটা খাতা রাখ, তাহলেই হবে, ঠিক আছে। খুবই ইজি চ্যাপ্টার, বুঝতে পারবি, সোজা, একদম সোজা। তো স্টার্ট করছি হাইড্রোকার্বন থেকে, ঠিক আছে। ঠিক আছে, ক্যাটিনেশনের পর থেকে এটা শুরু হচ্ছে, ঠিক আছে। তো দেখ, একটু আজকে ফাস্ট পড়াবো, ঠিক আছে। তাই তোদের চাপ নেই, যাদের বোরিং লাগছে না তারা 2x স্পিডে ক্লাসটা দেখে নিস, ঠিক আছে। তো হাইড্রোকার্বন, এবার দেখ হাইড্রোকার্বন, হাইড্রো মানে কি? হাইড্রোজেন, ঠিক আছে। নামটা কোথা থেকে আসছে সেটা তো বুঝতে হবে যে হাইড্রোকার্বন কেন বলছে একে, ঠিক আছে। তো হাইড্রোকার্বন মানে হচ্ছে সেখানে হাইড্রো আছে আর কার্বন আছে। তো হাইড্রো মানে সেখানে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। হাইড্রোজেন, হাইড্রোজেন। আর কার্বন মানে কি আছে? সি, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারছিস যে হাইড্রোকার্বন মানে সেখানে হাইড্রোজেনও থাকবে আর কার্বন থাকবে। এছাড়া আদার্স কিছুও থাকতে পারে, কিন্তু হাইড্রোজেন আর হচ্ছে কার্বন থাকবে, ঠিক আছে। হাইড্রোজেন আর কার্বন থাকলে তবেই তাকে হাইড্রোকার্বন বলে, ঠিক আছে। এবার তোদের যে এখানে উদাহরণগুলো আছে মিথেন, ইথেন, প্রোপেন, এইসব জিনিসগুলো আছে, এবার সেইগুলো কি জিনিসটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে। প্রথমে একটা বলছি, সেটা হচ্ছে মিথেন, ঠিক আছে। মিথেন, প্রথম যেটা হচ্ছে মিথেন, আগের দিন বলেছিলাম মিথেন, ঠিক আছে। মিথেন মানে সেখানে কি থাকবে, মিথেন মানে CH4, CH4, ঠিক আছে। তারপরে আর একটা আছে ইথিলিন, হস্যই ইথিলিন, ঠিক আছে। সংকেত কি? C2H4, ঠিক আছে। তারপরে আর একটা হচ্ছে অ্যাসিটিলিন, C2H2। দেখ এবারে যেটা হচ্ছে মিথেন, ইথিলিন সংকেত কি? C2H4, অ্যাসিটিলিন C2H2। এবার মিথেনের দেখ মানে স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে এরকম, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। দেখ বলেছিলাম যে মিথেনের সবসময় চারখানা হাত থাকে, তো তাহলে কার্বনের কার্বনের সবসময় চারটে হাত থাকে, তো কার্বন লিখেছি তার চারদিকে চারটে এই চারটে হাত, ঠিক আছে। আর চারটে হাইড্রোজেন আছে বলে চারদিকে চারটে দিয়ে দিয়েছি। এরপর দেখ ইথিলিন, ঠিক আছে। ইথিলিন মানে হচ্ছে সেখানে C2 আছে, মানে দুটো কার্বন আছে আর চারটে হাইড্রোজেন আছে, তাহলে এটা কিভাবে লিখবো? এইটা লিখবো দেখ সি, দুটো কার্বন পাশাপাশি, মাঝখানে একটা ডবল বন্ড, ঠিক আছে। হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে কি লিখলাম না? এখানে কিন্তু একই লিখেছি, কার্বনে এখানে কিচ্ছু থাকে না, একটাই কার্বন ছিল, কিন্তু এখানে দুটো যেহেতু কার্বন আছে, এইখানে দুটো কার্বনের মাঝখানে দুটো ডবল বন্ড লিখে দিয়েছি, ঠিক আছে। তো ডবল বন্ড লিখে দিলে এটা দুটো হাত আর এই পাশে একটা হাইড্রোজেন, এইটা, তাহলে এই কার্বনেরও চারটে হাত হয়ে গেল, এই কার্বনেরও 1 2 3 4 চারটে হাত হয়ে গেল, ঠিক আছে। এবার অ্যাসিটিলিন, এই যে সংকেত কি লিখবো দেখ, তাহলে সি, আবার এখানেও দুটো কার্বন, প্রথমে কার্বনের জায়গাগুলো আমি ভরিয়ে দিচ্ছি, এর মাঝখানে তিনখানা বন্ধন হবে। আগের দিন বলেছিল এক বন্ধনী, দ্বিবন্ধনী, ত্রিবন্ধনী, তিনটে বন্ধন থাকলে ত্রিবন্ধনী। কটা হাইড্রোজেন আছে? একটা, এই পাশে একটা থাকবে আর এই পাশে একটা থাকবে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে মিথেন চারটে দিকে চারটে, একটাই কার্বন বলে একটা কার্বন লিখেছি। ইথিলিন দুটো কার্বন আছে, কিন্তু দুটো কার্বনের মাঝখানে কত? একটা ডবল বন্ড আছে, ঠিক আছে, ডবল মানে দ্বিবন্ধনী আছে। অ্যাসিটিলিন, ঠিক আছে, এর মাঝখানে হচ্ছে ত্রিবন্ধনী আছে, কি আছে? ত্রিবন্ধনী, ঠিক আছে। তাহলে তিনটে বন্ধন লিখে দিয়েছি আর দুটো হাইড্রোজেন। দেখ সবার ক্ষেত্রে চারখানা হাত আছে কার্বনের, ঠিক আছে। যে বোঝানো কার্বন চতুর্যোগ্যতা, কার্বনের চারটে হাত, 1 2 3 4, যে কোনো জায়গায় দেখ কার্বনের একটা হাত এই পাশে তিনটে হাত, এরও এই কার্বনটার এই পাশে তিনটে হাত, এই পাশে একটা হাইড্রোজেন। তো তাহলে এই রকম ভাবে আমাকে দেখতে হবে যে মানে কার্বনের চারখানা হাত হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার প্রথমে বুঝতে পারবে। এরপরে তাহলে পৌঁছে দিচ্ছি, এরপরে যেটা করবো আর একটা জিনিস বলার ছিল, ঠিক আছে।
সম্পৃক্ত আর অসম্পৃক্ত সেটা বলার ছিল। দেখ আর একটা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে হচ্ছে যেখানে ডবল বন্ড থাকবে না, সেইটাকে বলে সম্পৃক্ত। সম্পৃক্ত তাহলে কাকে বলে, যে যেখানে হচ্ছে ডবল বন্ড থাকবে না তাকে বলা হয় সম্পৃক্ত। তাহলে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, ঠিক আছে, যেখানে থাকবে সেটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে এখানে মিথেন লিখেছিলাম, মিথেন মুছে দিয়েছে, আবার লিখে দিচ্ছি দেখ, ঠিক আছে। মিথেন, মিথেনে দেখ 4টে হাইড্রোজেন লিখেছি, এখানে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে নেই, তাহলে এটা কি হবে সম্পৃক্ত, ঠিক আছে। এখানে দেখ ডবল বন্ড আছে, এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে এই দুটো কি হবে অসম্পৃক্ত। ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা অসম্পৃক্ত হয়ে যায়, ঠিক আছে। আর যদি না হয় তাহলে সেটা সম্পৃক্ত। তাহলে তোদের পরীক্ষা বলতে হবে ইথিলিন কি সম্পৃক্ত না অসম্পৃক্ত, উত্তর হবে ইথিলিন হবে সম্পৃক্ত, কারণ ইথিলিনের কোনো ডবল বন্ড নেই, ঠিক আছে, বা ট্রিপল বন্ড নেই। তাহলে যখনই ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে তখন তাকে বলা হয় সম্পৃক্ত, ঠিক আছে। অসম্পৃক্ত বুঝে দিচ্ছি। তাহলে ডবল বন্ড যদি থাকে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড, তখন তাকে বলা হয় সম্পৃক্ত অসম্পৃক্ত। আর ডবল বন্ড যদি না থাকে, শুধু চারদিকে সিঙ্গেল বন্ধন থাকে, তাহলে তাকে বলা হয় অসম্পৃক্ত, ঠিক আছে। তো এরপরে আমি একটা উদাহরণ দিচ্ছি। সি দেখ, এইটা 1, এটা 2, এটা 3, দেখ এই একটা লিখেছি Na, এটা কার্বন ট্রিপল বন্ড কার্বন Na, এইটা লিখেছি। তাহলে এখানে দেখ একটা ডবল বন্ড আছে, তাহলে কি হবে এটা অসম্পৃক্ত। ডবল বন্ড থাকলে অসম্পৃক্ত মানে অ দিয়ে লিখছি, তাহলে এইটা কি হবে অসম্পৃক্ত, ঠিক আছে, বুঝতে পারছিস। এইটা তাহলে কি হবে দেখ, এখানে সিঙ্গেল বন্ধনই আছে, এই পাশে দেখ সব সিঙ্গেল বন্ধন, অর্থাৎ এক বন্ধনই আছে, কিন্তু মাঝখানে একটা ডবল বন্ধন আছে, তাহলে এইটা তখন কি হয়ে যাবে সম্পৃক্ত হয়ে যাবে, অসম্পৃক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাও হয়ে যাবে অসম্পৃক্ত। একটা ডবল বন্ড থাকলেই হবে, মানে জিনিসটা হচ্ছে একটাও যদি ডবল বন্ড থাকে না, সেটা তখন হচ্ছে অসম্পৃক্ত দলে চলে যাবে। আর যদি সব বন্ড হচ্ছে এক বন্ধনী হয়, তখন সেটা একমাত্র সম্পৃক্ত বন্ধনী হবে, ঠিক আছে। তাহলে দেখ এখানটায় দেখ, এখানে কোনো ডবল বন্ড আছে, 3 নম্বরটা কোনো ডবল বন্ড আছে নেই, তাহলে এইটা হয়ে যাবে সম্পৃক্ত। তাহলে ডবল বন্ড ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি অসম্পৃক্ত। আর যদি সেখানে কোনো ডবল বন্ধনই না থাকে, যদি সব বন্ধনগুলো এক বন্ধন হয়, তখন তাকে বলা হবে কি বলা হবে সম্পৃক্ত, ঠিক আছে। এবারে চলে যাচ্ছে দেখ, এবারে যেটা তোদের জানতে হবে সেটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার, ঠিক আছে। এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইথেন, ঠিক আছে। ইথেন বা হচ্ছে ইথিলিন, ইথেন বলে সেটাকে বা ইথিলিন বলে, দুটোই বলতে পারে। আমি ইথেনও বলতে পারি আর হচ্ছে ইথিলিনও বলতে পারি। তো ইথিলিন আর ইথেন এই দুটো এবার বুঝতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি চলে যাচ্ছি অসম্পৃক্ত হাইড্রোকার্বনে অ্যালকিন, ঠিক আছে। প্রথমে অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন আমি যাচ্ছি অ্যালকিন। অ্যালকিনে এবার দেখ কি কি হতে পারে, ইথিলিন, তারপরে হচ্ছে প্রোটিন, অনেক রকম হয়, নামকরণগুলো পরে আছে যেহেতু পরে শেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এর সাধারণ সংকেত, এর সংকেত কি হবে লিখে রাখ, CnH2n, তাহলে এর সংকেত কি হবে CN আর H2n, CN আর H2n। তাহলে দেখ অ্যালকিন এর সংকেত হবে CnH2n, তার মানে C যদি দুটো থাকে H কটা হবে 4টে, তার মানে কি কি সংকেত হবে C3 হলে H6, C যদি আমি 4 লিখি তাহলে H হয়ে যাবে
8, ঠিক আছে। সি আমি যদি 5 লিখি, এইচ হয়ে যাবে 10, এরকম করে হবে, ঠিক আছে। C3 লিখলে H6 হবে, C4 লিখলে H8 হবে, C5 লিখলে H10 হবে। কি থেকে বুঝলাম? সংকেত দিকে। তাহলে এইগুলো সব কি হবে? এক একটা অ্যালকিন। আর অ্যালকিন মানে কি? সেখানে ডবল বা হচ্ছে দ্বিবন্ধনী আছে আর কি, দ্বিবন্ধন বর্তমান। ঠিক আছে, দ্বিবন্ধন বর্তমান। তাহলে অ্যালকিন মানে সেখানে দ্বিবন্ধন বর্তমান, আর তার সাধারণ সংকেত CnH2। ঠিক আছে, এবারে তোদের যেটা আছে সেটা সবচেয়ে সোজাটা আছে, মানে C2H4। দেখ একটা বলছে C2H4। এবারে C2H4 মানে সেখানে কার্বন, দেখ এরকম লিখেছিলাম। ঠিক আছে, তারপরে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। দেখ এখানে দেখ বললাম যে ডবল বন্ড। এবারে আর একটা জিনিস জানার আছে, দেখ ডবল বন্ড মানে সেটা হচ্ছে ছোট হবে। ঠিক আছে, দেখ একটা সিঙ্গেল বন্ড, একটা ডবল বন্ড, আর একটা ট্রিপল বন্ড। এবার এইগুলোর মধ্যে একটা সাধারণ আইডিয়া থাকতে হবে। দেখ ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড সব থেকে হচ্ছে দুর্বল হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে সবচেয়ে লম্বা হয়। তাহলে সবচেয়ে লম্বা কি হবে? এক বন্ধনী, তারপরে কি হবে? দ্বিবন্ধনী, তারপরে ত্রিবন্ধনী। জিনিসটা এরকম ভাবে ভেবে দেখ, একটা প্যাকেটে, একটা বড় প্যাকেটিকে তুই দুভাগ করলি, ঠিক আছে, একটা বড় প্যাকেটকে তুই 3 ভাগ করলি, মানে একটা আমি বড় প্যাকেটে নিচ্ছি, সেটা হচ্ছে এই এক বন্ধনী, সেটা কি এক বন্ধনী, ঠিক আছে। এরপরে আমি সেই প্যাকেটটিকে অর্ধেক থেকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে একসাথে ধরে আছে, তাহলে সেটা দ্বিবন্ধনী। সেটা আগের থেকে শক্ত হবে না নরম হবে? তাহলে আগের থেকে শক্ত হবে, কারণ সেই প্যাকেটটাকে ভেঙে আমি ধরে আছি, ঠিক আছে। আবার সেই প্যাকেটকে আমি 3 ভাগ করে নিচ্ছি, তাহলে এবার এখন যে বন্ধনটা তৈরি হয়ে যাবে সেটা তার থেকে আগের প্যাকেটের থেকে ছোট হয়ে যাবে লম্বাটা, কিন্তু সেটা অনেক শক্তিশালী হয়ে যাবে। তাহলে সব থেকে শক্তিশালী কেমন বন্ধন হয়? ত্রিবন্ধনী, 3খানা বন্ধন থাকে, কিন্তু সবচেয়ে লম্বা কি হবে? এক বন্ধন। তাহলে সবচেয়ে লম্বা হচ্ছে এক বন্ধন, আর সবচেয়ে হচ্ছে ছোট হচ্ছে ত্রিবন্ধন। বোঝা গেছে? সোজা। ঠিক আছে, তাহলে দেখ এখানে সিসি বন্ধন বড় হবে না সিএইচ বন্ধন বড় হবে? মানে আমি লিখছি সিসি বন্ধন আর হচ্ছে সিএইচ বন্ধন, ঠিক আছে। তাহলে কোনটা লম্বা হবে? দেখ এইখানের মধ্যে সিএইচ এর মধ্যে কি আছে? সিঙ্গেল বন্ড, আর এখানে সিসির মধ্যে ডবল বন্ড। তাহলে লম্বা কি হবে? সিএইচ বন্ধন। বোঝা গেছে? তারপরে এইগুলো জানিস তো সব সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এরপরে যে বন্ধন কোণ, ঠিক আছে, বন্ধন কোণ এবার এবার যদি দেখিস সেটা হচ্ছে যদি কার্বন সিঙ্গেল বন্ধনে যুক্ত থাকে, ঠিক আছে। দেখ এই আর একটা জিনিস বোঝানো হয়েছে, ঠিক আছে। দেখ কার্বন যদি সিঙ্গেল বন্ধনে যুক্ত থাকে না, এদের মধ্যে যে বন্ধন কোণ হবে 109 ডিগ্রি, ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এরপরে যদি আমি সি করে দিই, ঠিক আছে, এদের যে বন্ধন কোণ হবে সেটা হবে 120 ডিগ্রি, ঠিক আছে। 100 ক ডিগ্রি হবে? 120 ডিগ্রি। এরপরে আমি যদি, ঠিক আছে, এখানে সি ট্রিপল বন্ড সি করে দিই না, তাহলে এই যে বন্ধনটা হবে এইটা হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক বন্ধনে থাকলে তাদের মধ্যে যে বন্ধন কোণ হয় সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট এক বন্ধনের ক্ষেত্রে। দ্বিবন্ধনের ক্ষেত্রে কত হয়? 120 ডিগ্রি। ত্রিবন্ধনের ক্ষেত্রে কত হয়? 180 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এক বন্ধন 128 ডিগ্রি, দ্বিবন্ধনের ক্ষেত্রে হয় 120 ডিগ্রি, ত্রিবন্ধনের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি। তাহলে এই পাশে যত যাব আমার বন্ধন কোণ যেটা হবে, এদের মধ্যে যে কোণটা হবে সেই কোণটা আগের থেকে বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে?
তাহলে এই পাশ থেকে আমি যদি সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড, সেখান থেকে ট্রিপল বন্ডে যাই যদি, এদের মধ্যে বন্ধন যে কোনটা সেটা বেড়ে যাবে। ঠিক আছে, বুঝে দিচ্ছি, লিখে নিস বুঝলি, নাহলে মাথায় ঢুকবে না। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে বোঝা গেল। এরপরে আরেকটা যদি জানা হয়, ঠিক আছে, এখানে দেখ আমি একটা লিখছি সিসি দেখ, এইটা লিখেছি। এখানের মধ্যে একটা জিনিস দেখ, এখানে দেখ একটা সিসি বন্ধন আছে, দেখ এইটা আর এইটা, এক সিসি বন্ধন কটা আছে এবার দেখ, তুই দেখ একটা সিসি বন্ধন কটা আছে, একটা সি এর সঙ্গে সি একটাই যুক্ত আছে, একটা। এবারে সি এইচ বন্ধন কটা আছে দেখ তো, 1 2 3 4 5 6, তাহলে 6খানা সি এইচ বন্ধন আছে। ঠিক আছে, এবার তোদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে কোন বন্ধনটা হচ্ছে লম্বা, কোনটা শক্তিশালী, সেইটা দেখ। এখানে দুটো কার্বন আছে, তাহলে কার্বন তো হাইড্রোজেনের থেকে সাইজে বড় হয়, তো তাহলে এখানে দুটো বড় বল ছিল। ঠিক আছে, আর কার্বন বড় আর হাইড্রোজেন ছোট্ট পুচকি। এবার তোদের বলতো কোন দুটোর মধ্যে দূরত্ব বেশি হবে? অবশ্যই দুটো কার্বনের মধ্যে বেশি হবে দূরত্ব, কারণ কার্বন দুটো সাইজে বড়। ঠিক একই রকম এখানেই হয়, আর এখানে একটা বল বড় একটা বল ছোট, তাহলে এদের মধ্যে কাছাকাছি এরা আসতে পারবে। সেই কারণে সিসি বন্ধন দৈর্ঘ্য বেশি হয়। ঠিক আছে, কম্পেয়ার টু সি এইচ বন্ধন দৈর্ঘ্য। তাহলে এইটা কি হবে, বন্ধন দৈর্ঘ্য। ঠিক আছে, শক্তিশালী কে বেশি হবে? অবশ্যই এখানে দুটো বড় বড় বল আছে, সি, এটাও সি, এটা সি, এটা এইচ। তাহলে এই দুটোর মধ্যে বন্ধন দৈর্ঘ্য শক্তিশালী কে হবে? এইটার ক্ষেত্রেও এটাই বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, সাধারণ আইডিয়া লিঙ্ক করতে করতে যাও। ঠিক আছে, তাহলে বোঝা গেছে, এতদূর বুঝতে পারলি, ইজি। ঠিক আছে, শুধু একটু লিখে একটু পড়িস যে কেন হচ্ছে। ঠিক আছে, এরপরে বুঝে দিচ্ছি, এরপরে দেখ, এরপরে তাহলে অ্যালকিন বোঝা গেল, ইথিলিন বা হচ্ছে তাহলে ইথিলিন বা অ্যালকিন। ঠিক আছে, ইথ মানে হচ্ছে দুই, পরে আসছে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, এরপর আসছি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2, আর এর সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত হবে হচ্ছে CnH2, এর সাধারণ সংকেত হবে CnH2n -2। ঠিক আছে, সাধারণ সংকেত CnH2n -2। ঠিক আছে, তাহলে আমরা এর সাধারণ সংকেত হবে CnH2n -2। মানে কিরকম করে, সি আমি যদি 3 লিখি, ঠিক আছে, সি এন এর জায়গায় কত লিখলাম 3, তাহলে H2 এর জায়গায় হবে 2 × 3 - 2। ঠিক আছে, এন এর জায়গায় আমি 3 বসিয়েছি, তাহলে এটা হবে C3H কত হবে 4। ঠিক আছে, C5 লিখলে কি হতো, এই C4 লিখলে, C4 লিখলে এখানে এন এর জায়গায় 4 লিখছি, তাহলে 4 × 2 = 8 হয়ে যেত, -2, তাহলে C6 হতো। ঠিক আছে, এরকম করে যে Cn এর মান আমি যা বসাবো, এখানে H এর মানটা এর ডবল করে সেখান থেকে 2 বিয়োগ দিয়ে দেবো। তাহলে 4 হলে 4 × 2 = 8 হতো, 8 থেকে 2 বিয়োগ 6। 3 হলে 3 × 2 = 6 হতো, সেখান থেকে 2 বিয়োগ 4। আর এখানে হচ্ছে আমি 2 বসালে, যে 2 বসালে 2 বসিয়েছি, তাহলে 2 বসালে এটা 2 × 2 = 4, সেখান থেকে 2 বিয়োগ, তাহলে 2, সেই জন্য C2H2। ঠিক আছে, এরকম করে হয়। তাহলে সাধারণ সংকেত CnH2n -2। ঠিক আছে, এবারে দেখ, এরপরে যেটা করছি সেটা হচ্ছে
এর সংকেত লিখছি। সি স্ট্রাকচার, 3টে হাত হয়ে গেল, এই পাশে একটা হাইড্রোজেন আর এই পাশে আর একটা হাইড্রোজেন। তাহলে দেখ এখানের মধ্যে যে জিনিসটা বলেছিলাম যে এখানে ত্রিবন্ধনী আছে, তাহলে এটা দৈর্ঘ্য কি হবে? তাহলে একটা প্রশ্ন আমি যদি বলি তোকে, সি ট্রিপল বন্ড সি আর হচ্ছে সি এইচ, কোনটা লম্বা? কি বলবি? এখানে একটা প্যাকেটই পুরো, আর এখানে সেই একটা প্যাকেটই ভেঙে 3টে করেছে, তাহলে কোনটা লম্বা? এইটা লম্বা। ঠিক আছে, তাহলে এইটার বন্ধন দৈর্ঘ্য বেশি, শক্তিশালী, তাহলে এটা কি হবে? বন্ধন দৈর্ঘ্য। ডাটাগুলো পড়ে রাখার দরকার নেই, যে লেখা আছে মানগুলো ওইগুলো দরকার নেই, শুধু কোনটা লম্বা বেশি এইটা জানলে হবে, বন্ধন দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে সি ট্রিপল বন্ড সি, এখানে কি হবে? বন্ধন কি হবে? শক্তি। ঠিক আছে, এটা কি হবে? বন্ধন শক্তি। এবার এদের মধ্যে কোণ কি বললাম, যে এটা যদি হয় ত্রিবন্ধনী হয়, এদের মধ্যে কোণ হবে কত? 180 ডিগ্রি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আর কিচ্ছু নেই এটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর কিচ্ছু নেই। তাহলে বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, এই দুটো, এই বন্ডটা হচ্ছে ছোট হবে, সিএইচ বন্ড বড় হবে। ঠিক আছে, শক্তিশালী কি হবে? সিসি বন্ড শক্তিশালী হবে, সিএইচ বন্ড অপেক্ষাকৃত কম শক্তিশালী হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? বাস মুছে দিচ্ছি, সোজা, একদম সোজা, শুধু একটার সঙ্গে একটা একটু শুধু মোটামুটি ইয়ে দিতে থাক, তাহলে হবে। ঠিক আছে, এরপরে যেটা আছে তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত দিয়ে বুঝালাম, যে সম্পৃক্ত মানে যে সেখানে সবগুলোই যেগুলো থাকবে সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ধন, অর্থাৎ হচ্ছে এক বন্ধনী হবে। ঠিক আছে, আর হচ্ছে অসম্পৃক্ত মানে সেখানে ডবল বন্ড থাকবে, বা হচ্ছে দ্বিবন্ধনী থাকবে, বা হচ্ছে ট্রিপল বন্ড থাকবে, বা ত্রিবন্ধনী থাকবে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে, ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে কার্যকরী মূলক, যেটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব, কার্যকরী মূলক। কার্যকরী মূলক মানে হচ্ছে, এবারে তোকে দেখ যে কার্যকরী মূলক যেগুলো আছে মানে একটার সঙ্গে একটা আলাদা, সেটা আমি বুঝবো কি করে? সঙ্গে কি বলছে? বলছে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলা হয়। সংজ্ঞাতে যাস না, ঠিক আছে, আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেই জিনিসটা বুঝ। ঠিক আছে, অ্যালকোহল সবাই জানিস, অ্যালকোহল মানে মদ যেটা তৈরি হয়, ঠিক আছে, সেটা অ্যালকোহলের একটা পার্ট। ঠিক আছে, যে যে মদটা বা হচ্ছে যেটা লোক খায় সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এছাড়াও অনেক ভ্যারাইটির অ্যালকোহল তৈরি, মিথাইল অ্যালকোহল যেটা হচ্ছে ল্যাবরেটরিতে কাজ হয়, প্রোপাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল, সেইগুলো হচ্ছে ল্যাবরেটরিতে কাজ করার জন্য, পরীক্ষাগারে গবেষণার জন্য ব্যবহার করা। তুই যদি প্রোপাইল অ্যালকোহল বা হচ্ছে মিথাইল অ্যালকোহল খেয়ে নিস, তোর হচ্ছে চোখ খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি, চোখ যদি যে মাঝে মধ্যে খবরে দেখিস না যে বিষক্রিয়ায় হচ্ছে মদ বিষক্রিয়ায় অনেকে মারা গেছে, এরকম মাঝে মধ্যে খবর আসে যে মদ মদ খেতে গিয়ে হচ্ছে মদ বিষক্রিয়ায় মারা গেছে। এটা কেন হয়? ইথাইল অ্যালকোহল একমাত্র অ্যালকোহল যেটা মানুষ গ্রহণ করতে পারে। ঠিক আছে, আমি যদি মিথাইল অ্যালকোহল খেয়ে নিই না, তাহলে আমার হচ্ছে চোখ খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য ওই সময় যখন তৈরি করা হয় তখন সেখানে হচ্ছে অ্যালকোহলের জায়গায় ইথাইল অ্যালকোহলের জায়গায় মিথাইল অ্যালকোহল বা প্রোপাইল অ্যালকোহল তৈরি হয়ে যায়। তো যার কারণে যে কেউ যদি সেই অ্যালকোহলটা খেয়ে থাকে তাহলে মরে যাবে। ঠিক আছে, তো সেই বিষক্রিয়া তৈরি হয়। তাহলে এবার কার্যকরী মূলক, ঠিক আছে, অ্যালকোহল প্রথমে একটা কার্যকরী কি মূলক বললাম, যে অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল। একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি আছি যখন চাকরি নিয়েছি। ঠিক আছে, তারপরে হচ্ছে কার্যকরী মূলক বা হচ্ছে নাম। ঠিক আছে, কার্যকরী মানে আমি নাম, তারপরে হচ্ছে সংকেত। ঠিক আছে, তারপরে হচ্ছে গঠন,
শেষের নামটা আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে দেখ, প্রথমে হচ্ছে অ্যালকোহল, কার নাম হচ্ছে জৈব যৌগের শ্রেণী হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল। হাইড্রক্সিল, ঠিক আছে? সংকেত OH, গঠন এটা হচ্ছে গঠন। এবার তোরা বলবি যে এইটার মধ্যে পার্থক্য কি লিখেছে, বা এই যে গোল গোল করে দিয়েছে এইটাই বা কি? দেখ, ওইচের কত হচ্ছে, ওইচের হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি ধরা হয় সেখানে তার সর্ববহিষ্ঠ কক্ষপথে 6খানা ইলেকট্রন থাকে। কটা ইলেকট্রন? 6টা। তোরা সেই দেখেছিস না অক্সিজেন, অক্সিজেন তো এরকম করে লিখি, অক্সিজেনের 8, ঠিক আছে, 2, 6, তাই তো এরকম করে 8 হয়, যে প্রথম কক্ষপথে 2টো, তারপরে 6টা, এই 6টা। তাহলে এই যে সংখ্যাটা, এটা এর সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকে। এবার দেখ, এখানে মানে 6খানা ইলেকট্রন, তো এখানে কি করলাম, দেখ এখানে 1খানা ইলেকট্রন আছে, এখানে 1খানা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন হলো, আরো পরে রইলো কত? 4টে। সেই জন্য এখানে উপরে 2টো আর নিচে 2টো, তাহলে 2, 2, 4, 2 এখানে 2 এখানে 2, 4, 5, 6 এরকম করে কি দেখাতে হবে, যেখানে ওর যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রন বিন্যাসটাও দেখাতে হয়, তাকে বলা হয় গঠন, ঠিক আছে? আর সংকেত মানে যেখানে ইলেকট্রন যেগুলো আছে সেইগুলোকে দেখাতে হয় না, সেই জন্য সিম্পল এখানে OH লিখে দিয়েছি। কিন্তু গঠন যখনই বলবে সেখানে আমাকে লোন পেয়ারগুলো দেখাতে হবে, যে সে কটা কীরকমভাবে বন্ধন তৈরি করেছে, সেখানে সিঙ্গেল বন্ড তৈরি করেছে না ডবল বন্ড তৈরি করেছে, সেই জিনিসটাও দরকার পড়ে, ঠিক আছে? তো সেই কারণে যে এখানে হাইড্রক্সিল যেটা আছে সেটা হচ্ছে, তাহলে অ্যালকোহলকে কি বলে? হাইড্রক্সিল, ঠিক আছে? হাইড্রক্সিল, এবার নামটা বলবো, হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, সিল মানে যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেন গ্রুপ বোঝায়, সেই জন্য এটাকে বলে হাইড্রক্সিল। সংকেত OH, তাহলে অ্যালকোহলের সংকেত OH। তাহলে কোথাও যদি শেষে OH থাকে তাকে বলবো অ্যালকোহল গ্রুপ, সেখানে কি থাকবে? হাইড্রক্সিল গ্রুপ। সেরকম হচ্ছে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, তাহলে উদাহরণ বা নাম কি হবে? নাম হবে হচ্ছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? সংকেত আমি একটু পরে তোদেরকে শেখাবো, ঠিক আছে? ঠিক আছে, উদাহরণগুলো পরে পড়বি, ঠিক আছে? আগে প্রথমে হচ্ছে যে এটা কি হচ্ছে সেই জিনিসটা জানা দরকার আছে, ঠিক আছে? তো দেখ, তাহলে বোঝা গেছে ইথাইল অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের গ্রুপটা জানা গেল। এরপরে দেখ, এই অ্যালকোহলের পরে হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড কি হবে? ফরমাইল বলে, ফরমাইল, ঠিক আছে? ফরমাইল। এবারে তারপরে হচ্ছে এর সংকেত কি? CHO, ঠিক আছে? আর এর গঠন, এই যে গঠন মানে কি বললাম, যে এই যে শুধু সিম্পল ভাবে এখানে কোনো ইলেকট্রন বিন্যাস টিন্যাস দেখায় না সংকেতে, কিন্তু গঠন বললে যে সেটা কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসটা দেখানোর দরকার আছে। তাহলে C, ঠিক আছে, ডবল বন্ড OH, ঠিক আছে? এবার H এর 2টো লোন পেয়ার থাকে, এই লোন পেয়ারগুলোকে আমি গোল করে দেখে দিই, এটাকে বলে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তোরা পড়েছিস, ঠিক আছে? এইগুলোকে বলে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। দেখ কি লিখেছি, অ্যালকোহল সংকেত CHO, অ্যালকোহল এই অ্যালডিহাইড সংকেত CHO, এইটা না পড়লেও হবে, এটা না মনে রাখলেও ঠিক আছে, কিন্তু অ্যালডিহাইড সংকেত কি? CHO, ঠিক আছে? এর গঠনটা কি? C, তাহলে কি পড়বে? এর C, ঠিক আছে? কার্বনের কটা হাত বলেছিলাম? 4খানা হাত, দেখ একটা হাত, 2টো হাত, 3টে হাত, 4টে হাত, তাহলে 4টে হাত লিখেছি। তাহলে 4টে হাত, এই পাশে H হলো, ওপারে অক্সিজেন হচ্ছে ডবল বন্ধনে যুক্ত আছে, ঠিক আছে? তাহলে ডবল বন্ধনে যুক্ত থাকলো, তাহলে এইটা এরকম ভাবে, আর এর 2টো আর অক্সিজেনের 2টো লোন পেয়ার হইলো, ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে হলো। এবার অ্যালডিহাইডের সংকেত CHO, অ্যালকোহলের সংকেত OH, অ্যালডিহাইডের সংকেত CHO, অ্যালকোহলের সংকেত OH। তাহলে কোথাও যদি তুই একটা গ্রুপে তুই হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি প্রশ্ন ধরি CH3 CHO আর CH3 CH2 OH, কি
কি বলবি কোনটা অ্যালডিহাইড কোনটা অ্যালকোহল। সিএইচও আছে মানে কি বলবো এটাকে অ্যালডিহাইড, ওইচ আছে মানে কি বলবো অ্যালকোহল। তাহলে এইগুলো দেখে আমি বুঝতে পারবো যে সেটা অ্যালডিহাইড না অ্যালকোহল। ওইচ থাকলে হয়ে যাবে অ্যালকোহল, সিএইচও থাকলে সেটা হয়ে যাবে অ্যালডিহাইড, বাস আর কিছু না। মানে এটা আমি চিনতে পারবো যে কোনটা কোনটার থেকে আলাদা, সেইটা আমি এই কার্যকরী মূলক দিয়ে চিনতে পারবো। তাহলে কার্যকরী মূলক বলে আর কিছুই না, যে কার্যকরী মূলক মানে হচ্ছে আমি কোনো দুটো কম্পাউন্ড আছে সেটাকে তো আমাকে দেখে চিনতে হবে যে এটা এটা অ্যালডিহাইড না এটা কিটোন না হচ্ছে এটা অ্যালকোহল। তো সেইটা করার জন্য আমার কার্যকরী মূলকের দরকার পড়ে, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিটোন, ঠিক আছে। এরপরে কি এই একটু লিখে নিস বুঝলি, কিটোন, ঠিক আছে। কিটোনের এবার কার্যকরী মূলক হচ্ছে কিটো, ঠিক আছে। এবার এর হচ্ছে সংকেত কি, সংকেত হচ্ছে সিউ, ঠিক আছে এরকম। আর এর গঠন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, লোন পেয়ার দুটো এখানেও নিচে দুটো লোন পেয়ার। দেখ কিটোন কার্যকরী মূলক কি কিটো, তার হচ্ছে সংকেত কি, সংকেত হলো তাহলে এর হচ্ছে কিটোন, কার্যকরী মূলক হচ্ছে কিটো, কিটো থেকে কিটো এসছে, সংকেত সিও আর দুটো বন্ধন, আর গঠন হচ্ছে কার্বনের চারটে হাত 1 2 3 4 চারটে হাত লিখেছি, অক্সিজেন দুটো বন্ধন করেছে বাকিগুলো ইলেকট্রন করে দিয়েছে সিও। তাহলে CH3 CO CH3 এটা তাহলে কি বলবি এর কার্যকরী মূলক কি সিও, মানে এটা হচ্ছে হয়ে যাবে একটা কিটোন, ঠিক আছে বোঝা গেছে। তাহলে CH3 CO CH3 এটাকে কি বলা হবে কিটোন, ঠিক আছে। এটাকে কি বলা হবে কিটোন, কারণ এই যে সিও গ্রুপ আছে কার্যকরী গ্রুপ, তাহলে এটা দেখে আমি বুঝতে পারবো যে এটা কিটোন বলে। তাহলে ওইচ থাকলে হয়ে যাবে অ্যালকোহল, সিএইচও থাকলে হয়ে যাবে অ্যালডিহাইড, সিও থাকলে হয়ে যাবে কিটোন। তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিল অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড কি বলে কার্বক্সিল, এই যে এর হচ্ছে সংকেত কি হবে COOH, আর হচ্ছে গঠন হবে সি, দেখ এর তাহলে গঠন দেখ কার্বক্সিলিক অ্যাসিড, কার্যকরী মূলকের নাম কার্বক্সিল, ঠিক আছে। সংকেত কি COOH, আর এটা ভেঙে লিখলে হবে সি, উপরে দুটো অক্সিজেন আর এই পাশে OH। এবার তোদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে এখানে তো OH আছে তাহলে কি এটা অ্যালকোহল, আর এখানে তো CO গ্রুপও আছে তাহলে কি এটা কিটোন। এই যে এখানে দেখছি যে উপরে CO গ্রুপ ছিল বলছিল, এখানেও CO আছে, আগে OH মানে অ্যালকোহল, আপনি তো তাহলে এখানেও OH লিখে দিয়েছেন তাহলে এটা তো অ্যালকোহল হবে। দেখ দুটো আলাদা, এখানে দেখ CO আর OH একসাথে আছে নাকি, এখানে দেখ OH একসাথে লিখেছিস তুই, এখানে শুধু CO ছিল, শুধু CO, এখানে CO আছে তার সাথে OHও আছে, সেই কারণে এটা বলা হয় আলাদা। তাহলে এইটা কি কার মধ্যে পড়ে যাবে কার্বক্সিলিক গ্রুপের মধ্যে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড CO আর OH একসাথে থাকবে, ঠিক আছে। আর তারপরে এটা ভাঙলে এরকম করে লিখতে হয়, এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ারগুলো গুনে গুনে বসিয়ে দিস, ঠিক আছে, দুটো করে লোন পেয়ার, ঠিক আছে, দুটো করে লোন পেয়ার। তাহলে বোঝা গেছে যে কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH গ্রুপ থাকবে আর এরকম, ঠিক আছে। এবার দেখ আমি যদি উদাহরণ দিই, লিখতে থাক তোরা লিখতে থাক, না লিখলে বুঝতে পারবি। দেখ আমি যদি CH3 CH2 CO CH3, ঠিক আছে একটা দিলাম, তারপরে CH3 COOH একটা দিলাম,
এটা পুছে দিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখ CH3 CH2OH। দেখ এবারে দেখ বল কাতে কোনটায় কোন 1 2 3। দেখ এখানে শুধু CO গ্রুপ আছে, তাহলে কি হবে এটা কার মধ্যে পড়বে? কিটোন। তাহলে এটা CO গ্রুপ, তাহলে এটা হয়ে যাবে কি হবে? কিটোন, ঠিক আছে। এখানে দেখ COOH একসাথে আছে, নাকি শুধু OH ধরবি নাকি শুধু CO ধরবি? তাহলে এটা কি হয়ে যাবে? কার্বক্সিলিক গ্রুপ, ঠিক আছে। এই যে একটু আগে বললাম কার্বক্সিলিক, ঠিক আছে, গ্রুপ হবে। আর এখানে শুধু OH আছে, শুধু এটাই শুধু OH এর আগে CO গ্রুপ ছিল, এখানে শুধু OH গ্রুপ আছে। তাহলে এটা কার মধ্যে পড়বে? এটা হবে হচ্ছে হাইড্রক্সিল, ঠিক আছে, বা হচ্ছে অ্যালকোহলের মধ্যে পড়বে, অ্যালকোহল বা হাইড্রক্সিল গ্রুপ, ঠিক আছে। এটা কি হয়ে যাবে? অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল। তাহলে প্রথমটা কিটোন হবে, সিওর জন্য কিটোন, তারপরে এটা কার্বক্সিলিক অ্যাসিড, আর এটা OH এর জন্য অ্যালকোহলের মধ্যে পড়বে। বোঝা গেছে? ইজি, বুঝতে পারবে, দেখেই বোঝা যাবে যে হচ্ছে কি পড়ছে, যে কোনটা কার্বক্সিলিক গ্রুপ কোনটা হাইড্রক্সিল গ্রুপ। যদি OH থাকে তাকে বলবো অ্যালকোহল, যদি COOH থাকে তাকে বলবো কার্বক্সিলিক গ্রুপ, আর যদি হচ্ছে CO থাকে তাকে বলবো কিটোন। বাস, আবার কি আছে সোজা। আর CH থাকলে তাকে বলবো অ্যালডিহাইড। এবারে তারপর হচ্ছে অ্যামিন, তারপরে কি হচ্ছে অ্যামিন, ঠিক আছে, অ্যামিন। তারপরে হচ্ছে এখানে হবে তাহলে অ্যামিনো, অ্যামিনো অ্যামিনো হবে অ্যামিনো। তারপরে হচ্ছে এর সংকেত এই জায়গাটা বুঝতে হচ্ছে, সংকেত ছিল পুছে দিয়েছি, সংকেত হবে NH2। আর তারপরে হচ্ছে এর হচ্ছে গঠন হবে কি, গঠন কি হবে? N দেখ এরপর হচ্ছে অ্যামিন, কার্যকরী গ্রুপ হচ্ছে অ্যামিনো, সংকেত NH2, গঠন এরকম। দেখ নাইট্রোজেনের 7 হয়, তো নাইট্রোজেন 7 হয়, কি হয় 2 আর তারপরে 5 ইলেকট্রন বিন্যাস, বাট তার মানে সর্ববিষ্ট কটা ইলেকট্রন থাকে? 5টা। দেখ এখানে দেখ একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন আর দুটো লোন পেয়ার। তাহলে কটা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 5, বুঝতে পারছি? এরকম করে করে, ঠিক আছে। এর যটা ইলেকট্রন থাকবে সেইটা এখানে বন্ধন করে কমপ্লিট করতে হবে, নাহলে ভুল, ঠিক আছে। তাহলে অ্যামিন, অ্যামিনো, NH2 থাকবে। তাহলে এরকম যদি সংকেত করে CH3 CH2 NH2, তাহলে এইটা কার মধ্যে? NH2 দেখে কি বুঝতে পারবি? এটা NH2 দেখে বোঝাবে যে এটা অ্যামিন। NH2 দেখে কি বুঝতে হবে? এটা অ্যামিন। আর কার্যকরী গ্রুপ বললে সেটা হয়ে যাবে অ্যামিনো, ঠিক আছে। তাহলে যৌগের শ্রেণী হবে অ্যামিন, আর কার্যকরী মূলকের নাম অ্যামিনো। তাহলে কার্যকরী মূলকের নামটা জানা সব থেকে বেশি দরকার। এখানে কি কি পড়বে? না এখানে পড়বে যে অ্যালডিহাইডের কার্যকরী মূলকের নাম কি। অ্যালডিহাইড মানে হাইড্রক্সিল, OH গ্রুপ থাকবে, ঠিক আছে। অ্যালডিহাইড মানে অ্যালকোহল, অ্যালকোহল মানে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ থাকবে। অ্যালডিহাইড মানে সেখানে ফরমাইল গ্রুপ থাকবে, মানে CHO, ঠিক আছে। কিটোন থাকলে কিটোন মানে কিটো মানে CO গ্রুপ, ঠিক আছে। কার্বক্সিলিক মানে হচ্ছে কার্বক্সিল মানে হচ্ছে সেখানে COOH থাকবে। অ্যামিন মানে হচ্ছে সেখানে NH2 গ্রুপ থাকবে, NH2। অ্যামিন থেকে অ্যামিনো, অ্যামিনো থেকে NH2, এরকম করে মনে রাখবে। আর হচ্ছে তার সঙ্গে যে এইটা দেখে এইটা হচ্ছে কার্যকরী গ্রুপ বা মূলক, ঠিক আছে। এবারে সবার শেষে, বুঝতে পারছি? এরপরে সবার শেষে যেটা বলছি সেটা হচ্ছে, সবার শেষে তোদের যেটা দিতে আছে সেটা হচ্ছে ইথার, ঠিক আছে। ইথারের সংকেত হচ্ছে কিছু না, ইথারকে কি বলা হয়? অ্যালকক্সি, অ্যালকক্সি, আর ইথার থেকে অ্যালকক্সি, সংকেত শুধু মাঝখানে অক্সিজেন, ঠিক আছে। এবার হচ্ছে এর গঠন একই রকম, লোন পেয়ার দুটো লিখে দেবো। এই যে লোন পেয়ারকে আমি ঘরের মধ্যে লিখতে হয়, ঠিক আছে। এইটাকে বলে ইথার। এবার ইথার মানে হচ্ছে সেটা, এবার আমি যদি তোকে প্রশ্ন ধরি
যে CH3 ও CH3, এইটা কি হবে, এইটা একটা ইথার হবে। তাহলে ইথার কি দেখে বুঝুন, মাঝখানে দেখ শুধু ও আছে, শুধু এইটাকে বলা হচ্ছে ইথার, ঠিক আছে। NH2 থাকলে অ্যামিন হয়ে যাবে, ঠিক আছে। এবার তাহলে শেষে কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। ও থাকলে সেটা হয়ে যাবে ইথার। তাহলে এবার ওটা কোশ্চেন দিচ্ছি না, একটু ধৈর্য ধরে বস খাতা নিয়ে। দেখ NH2 গ্রুপ আছে, তাহলে কি হয়ে যাবে এটা অ্যামিনো। NH2 গ্রুপ মানে কি হয়ে যাবে এটা, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, ঠিক আছে। COOH কি হয়ে যাবে এটা, কার্বক্সিলিক অ্যাসিড। ও আছে কি হয়ে যাবে এটা, ইথার। CHO গ্রুপ আছে কি হয়ে যাবে এটা, CHO গ্রুপ কি হবে, অ্যালডিহাইড। এটা তাহলে ফরমাইলের মধ্যে পড়ে যাবে। CO মানে হচ্ছে কিটোন, কিটোন থেকে কিটো হয়ে যাবে। CO গ্রুপ দেখবি যে CO, তাহলে কিটো গ্রুপ বা কিটোনের মধ্যে পড়ে যাবে। শেষে OH কার মধ্যে পড়বে, অ্যালডিহাইড, হাইড্রক্সিল, ঠিক আছে। তাহলে শেষবার একবার বলে দিচ্ছি, তাহলে এখানে আজকের ক্লাসটা শেষ করব। যদি OH গ্রুপ থাকে তাহলে অ্যালডিহাইড, এই অ্যালকোহল। OH গ্রুপ থাকলে অ্যালকোহল। CHO গ্রুপ আছে, CHO, এখানে CHO গ্রুপ, তাহলে কি হয়ে যাবে, অ্যালডিহাইড। CHO থাকলেই অ্যালডিহাইড, ঠিক আছে। NH2 থাকলে অ্যামিন, NH2 থাকলে অ্যামিন, NH2 থাকলে অ্যামিন। COOH কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড, একসাথে থাকবে CO আর OH একসাথে, কার্বক্সিলিক অ্যাসিড। ও মাঝখানে শুধু একটা ও, তাহলে কি হবে, ইথার, ইথার থাকলে ইথক্সি, ঠিক আছে। তারপরে হচ্ছে CO কিটোন, ঠিক আছে, কিটোন বা কিটো, ঠিক আছে। তো এরকম করে আমি হচ্ছে মনে রাখবো, ঠিক আছে, একদম সোজা। যদি না বুঝতে পারিস একটু স্লো করে বারবার দুবার দেখলেই বুঝতে পারবি। ইজি, মনে রাখা খুব সোজা, সেরকম কোনো চাপ নেই, ঠিক আছে। আর একটা বলবো যে প্র্যাকটিস বাড়া, আর সামনে পরীক্ষা এসছে তোদের, টেস্ট পরীক্ষা, তো তার জন্য ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে। আজকের ক্লাসটা এখানে রাখছি, আমি এরপর থেকে এরপরে পোর্শনটা চালু করবো, ঠিক আছে। এরপর থেকে বাকি পার্টটা শুরু হবে, এবং ইজি। শুধু একটু খাতায় একটু প্র্যাকটিস কর, পেনটা একটু চালালে না মাথায় খুপড়িতে একটু ঢুকবে। তার জন্য বলছি যে পেন খাতাটা একটু পার করে রাখিস। যদি পেন কথা যদি না করিস, এমনি শুনে শুনে চলে যাস বা 5 মিনিট দেখে রেখে দিস, বুঝতে পারবি না, রীতিমতো বুঝতে পারবি না। সোজা চ্যাপ্টার, একটু পড়লে নাম্বার আসবে, ঠিক আছে। একটু পড়িস, ঠিক আছে। রাখছি, আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই।